নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। প্রতিটা ক্লাসের মধ্যেই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 50টি করে একটা সিরিজ স্টার্ট করা হচ্ছে, যেটা আপকামিং তোমাদের অন্যান্য যে সমস্ত এক্সামগুলো রয়েছে, যেমন এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম রয়েছে, এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট এক্সাম রয়েছে, এবং সামনে যে সমস্ত এক্সামগুলো হতে যাবে সেখানকার জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে টপ 50টা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পরীক্ষাগুলোকে টার্গেট করে করানো হচ্ছে। অবশ্যই এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকছে। ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের সেগুলো প্লেলিস্ট আলাদা করে এটা করে দেওয়া হবে। অবশ্যই তোমরা সকলে ফলো রাখবে। তো চলো আজকের ক্লাসে প্রথম প্রশ্ন সম্পর্কে আলোচনা করি। সকলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক করে দেবে। প্রথম প্রশ্ন আছে, ফ্লেশ উপন্যাসের জন্য 2025 সালে বুকার পুরস্কার কে জয়লাভ করেছেন? কে জিতে নিয়েছেন ফ্লেশ উপন্যাসের জন্য বুকার পুরস্কার? বুকার পুরস্কার এটি সাহিত্যে দেওয়া হয়ে থাকে, যেটি 2025-এ জয়লাভ করেছেন ডেভিড সাজালে। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। বুকার পুরস্কার ইংরেজি সাহিত্যের লেখা উপন্যাসের জন্য একটি বিখ্যাত পুরস্কার। 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতে নিয়েছেন ভারতীয় লেখক বানু মুস্তক এবং দীপ বাস্তি তাদের গল্পচের সংকলন, যেটা হচ্ছে হার্ট ল্যাম্পের জন্য। এবং বুকার পুরস্কার 1969 সালে প্রতিষ্ঠিত হয়, যার পুরস্কার মূল্য রয়েছে 50,000 পাউন্ড। পরবর্তী 2 নম্বর প্রশ্ন রয়েছে, কোন রাজ্য সরকার 2025 সালের ডিসেম্বর থেকে অন্য রাজ্য থেকে প্রবেশ করা যানবাহনের ওপর গ্রিন ট্যাক্স আরোপের ঘোষণা করেছে? এটা কোন রাজ্য সরকার করেছে? যেটা গ্রিন ট্যাক্সের ঘোষণা করা হয়েছে উত্তরাখণ্ড রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। এর কারণ কি রয়েছে আমরা একটু দেখব। এই ট্যাক্স আরোপের মূল উদ্দেশ্যই রয়েছে দূষণ কমানো এবং টেকসই পর্যটনকে উৎসাহিত করা। উত্তরাখণ্ডে বর্তমান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং এর যে নতুন রাজধানী রয়েছে, অবশ্যই মনে রাখবে দেরাদুন রয়েছে এবং তার সাথে কিন্তু রয়েছে গিয়ারসেইন। এই দুটো কিন্তু রয়েছে উত্তরাখণ্ডের রাজধানী। আর এই যে আমাদের জিনিসটা রয়েছে, যেটা কিন্তু আমাদের গ্রিন ট্যাক্স আরোপের ওপর ঘোষণা করেছে রাজ্য সরকার উত্তরাখণ্ড, তার মূল উদ্দেশ্যই হচ্ছে দূষণ কমানো এবং টেকসই পর্যটনকে উৎসাহিত করা। পরের প্রশ্ন রয়েছে, উত্তরপ্রদেশের পাটনা পক্ষী অভয়ারণ্য এবং গুজরাটের ছাড়ি ডান্ডকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। ভারতে মোট রামসার সাইটের সংখ্যা তাহলে কতগুলো হচ্ছে? তো অবশ্যই কতগুলো হবে? তো এই দুটোকে নিয়ে ইনক্লুড করলে আমরা দেখব 98টি ভারতে কিন্তু রামসার সাইটের সংখ্যা হয়ে যাচ্ছে। রামসার সাইট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এপ্রিল 2026 পর্যন্ত ভারতে মোট 98টি রামসার সাইটের সংখ্যা রয়েছে এবং তামিলনাড়ু রাজ্যে কিন্তু ভারতের সবথেকে বেশি সংখ্যক 20টি রামসার সাইটের সংখ্যা রয়েছে। ভারতের বৃহত্তম রামসার সাইট যেটা সুন্দরবন আমাদের পশ্চিমবঙ্গের, এবং ক্ষুদ্রতম যেটা হচ্ছে সেটা রেণুকা ওয়েটল্যান্ডস। অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এই দুটোই পরীক্ষার জন্য, মানে ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া শুধু এই দুটো পড়লেই যে হবে তাই নয়, কিন্তু আমাদের রামসার সাইট যেগুলো রয়েছে পুরোটাই আমাদের জানতে হবে। যেমন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সংখ্যা রয়েছে, ন্যাশনাল পার্ক রয়েছে, আমাদের ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি রয়েছে, এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা অবশ্যই দেখে নেবে, যদিও এগুলো আমাদের স্ট্র্যাটেজিকের বইতে দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, কোন সংস্থা 1 জানুয়ারি 2026 থেকে স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপর বিশ্বের প্রথম কার্বন ট্যাক্স এটা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে? তো অবশ্যই এটা হয়ে যাবে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে 2026-এর থেকে। এই সম্পর্কিত যদি আমরা দেখি যে ইউরোপীয় ইউনিয়ন দূষণকারী পণ্যের ওপর কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম, যেটা তার অধীনে এই কর চালু করেছে, এর মূল লক্ষ্যই হলো কার্বন নিঃসরণকে কমানো, অর্থাৎ কার্বন ব্যবহারকে কমানো এবং সবুজের উৎপাদনকে উৎসাহিত করা। পরবর্তী প্রশ্ন, নিচের কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন যেটা রয়েছে, কি বলা হয়েছে? নিজের যে কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন গঠন করার ঘোষণা দিয়েছে কোন ভারতের প্রথম রাজ্য? ভারতের প্রথম রাজ্য কোনটি যারা 8 পে কমিশন চালু করার সুপারিশ করেছে? কোন রাজ্য করেছে? আসাম। আসাম কিন্তু এই রাজ্যটি কিন্তু ভারতের প্রথম রাজ্য যে 8 পে কমিশন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আসাম ভারতের প্রথম রাজ্য হিসাবে এটি করেছে। এই কমিশন প্রাক্তন যে মুখ্য সচিব সুভাষ দাসের নেতৃত্বে গঠিত হয়েছে এবং সপ্তম যে পে কমিশন রয়েছে এর আগে, সেটার মেয়াদ শেষ হচ্ছে 1 জানুয়ারি 2026-এ। অবশ্যই ইম্পর্টেন্ট। আর আমাদের ভারতেও কিন্তু তোমাদের কেন্দ্রীয় সরকারে কিন্তু অষ্টম পে কমিশন খুব শীঘ্রই চালু হয়ে যাবে, তার জন্য কিন্তু বোর্ড গঠন করা হয়েছে। আর আমাদের রাজ্যে কী হবে সেটা এখন বোঝা সম্ভব নয়, কারণ এখন টান উত্তেজনা রয়েছে। যাই হোক, তো এখন কিন্তু তোমাদের ভোটের পরই সেটা জানা যাবে আমাদের রাজ্যে কী হবে। পরের প্রশ্ন রয়েছে, 2026 সালের জানুয়ারিতে ইউরো মুদ্রা গ্রহণকারী 21তম দেশ কোনটি হয়েছে?
ইউরো এটা কিন্তু মুদ্রা হিসাবে গ্রহণ করেছে 21তম দেশ, সেটা কোনটা? বুলগেরিয়া। অপশান নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবং এই সম্পর্কিত আমরা তথ্য দেখে নেব। 1 জানুয়ারি 2026 থেকে বুলগেরিয়ার সরকারিভাবে তাদের ইউরো মুদ্রাকে গ্রহণ করেছে। ইউরো এই বুলগেরিয়ায় কিন্তু গ্রহণ করা হয়েছে জানুয়ারি 2026 থেকে। এখন থেকে কিন্তু লেভ এবং ইউরো দুটোই কিন্তু বুলগেরিয়ার মুদ্রা হিসাবে বিবেচিত হবে। সুতরাং আমাদের পরীক্ষায় কিন্তু আসে ক্যাপিটাল কারেন্সি থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। সুতরাং এটা যেহেতু কারেন্টের টপিক হয়ে যাচ্ছে, তো তোমাদের অপশানে কিন্তু যদি থাকে লেভ নাকি ইউরো, তাহলে কিন্তু আমাদের দুটোই উত্তর হবে। ঠিক আছে, অপশান কিন্তু দুটোই থাকবে না, যে কোনো একটা দেবে। লেভ না থাকলে যদি ইউরো থাকে, তাহলে বুলগেরিয়ার অফিসিয়াল যে কারেন্সি সেটা কিন্তু ইউরো এবং লেভ দুটোই কিন্তু হয়ে যাচ্ছে। বুলগেরিয়া 2007 সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করেছিল, এটাও কিন্তু জেনে রাখবে। পরের প্রশ্ন রয়েছে 2026 সালের 52তম G7 শীর্ষ সম্মেলন আয়োজক করেছে কোন দেশ? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে G7 শীর্ষ সম্মেলন 2026, যেটা 52তম এডিশন রয়েছে। এটা কিন্তু আয়োজিত হয়েছে ফ্রান্সে। কোথায়? ফ্রান্সে। এই সম্পর্কিত যদি আমরা দেখি যে এই সম্মেলন 2026 সালের জুন মাসে ফ্রান্সের এভিয়ান লেস বেইন্স শহরে এটি অনুষ্ঠিত হবে এবং এর আয়োজন নেতা সে কে রয়েছে? ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন তিনি কিন্তু এটা হোস্ট করতে চলেছেন। প্রসঙ্গত 51তম G7 শীর্ষ সম্মেলন 2025, যেটা হয়েছিল কানাডাতে। পরবর্তী প্রশ্ন, কোন দেশ আমাজনের হুলহীন মৌমাছির বিশ্বে প্রথমবারের মতো আইনি অধিকার প্রদান করেছে? অর্থাৎ হুলহীন যে সমস্ত মৌমাছি রয়েছে তাদের বিশ্বে প্রথমবারের মতো আইনি অধিকার প্রদান করেছে, সেটা কিন্তু পেরু। কি ব্যাপারটা দেখা যাক। এখানে কিন্তু দেখে নেবে যে পেরু দুটি পৌরসভা এই হুলহীন মৌমাছিদের আইনি অধিকার দেওয়ার অধ্যাদেশ পাশ করেছে। অর্থাৎ বনাঞ্চল ধ্বংস এবং জলবায়ু পরিবর্তন থেকে এই পতঙ্গদের রক্ষা করাই হলো এর মূল লক্ষ্য। অর্থাৎ যখনই আমাদের কোনো রকম দেখবো যে জায়গায় দেখা গেলো, বনাঞ্চলে দেখা গেলো আগুন লেগে গেলো, দাবানলের সৃষ্টি হলো, সেই জায়গায় এখানে যে সমস্ত বসবাসকারী যে সমস্ত পতঙ্গ রয়েছে, যেমন বিশেষ করে হুলহীন মৌমাছি, তারা যাতে কোনো রকমভাবে বিপর্যস্ত না হয়, তাদেরকে উদ্ধার করার কাজ কিন্তু রয়েছে এই প্রকল্পের মাধ্যমে। ঠিক আছে, এটা কিন্তু করেছে কে? পেরু। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2026 সালের জানুয়ারিতে কোন দুটি স্থানের মধ্যে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধন করেন? অবশ্যই কিন্তু রাইট অ্যান্সার কোনটা হবে? হাওড়া টু গুয়াহাটি, যেটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2026 সালের জানুয়ারিতে দুটো স্থান, কোন দুটো? হাওড়া থেকে গুয়াহাটির মধ্যে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এটা উদ্বোধন করেছেন। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট রয়েছে। যে ট্রেনটা আমাদের হাওড়া থেকে যাচ্ছে, আসামের কামাখ্যার ওখানে যাচ্ছে, ঠিক আছে, গুয়াহাটি। আর মনে রাখবে, যখন বেঙ্গল থেকে যাচ্ছে তখন বেঙ্গলের খাবার ওখানে সার্ভ করা হয়, আর যখন আসাম থেকে আসে তখন আসামিজ স্টাইলে খাবার সার্ভ করা হয় সেখানে। যাই হোক, পরের প্রশ্ন রয়েছে ভারতের প্রথম সার্বভৌম এআই পার্ক, যেটা রয়েছে সোভেরেইন এআই পার্ক, এটা কোন রাজ্যে স্থাপিত হবে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের তামিলনাড়ু রাজ্যে কিন্তু এটা স্থাপন করা হবে। এখানে কিন্তু দেখবে যে তামিলনাড়ুতেও কিন্তু ভোট রয়েছে, তো তামিলনাড়ু সরকার সর্বম এআই নাম এর সাথে 10,000 কোটি টাকার বিনিয়োগে একটি চুক্তি করেছে। এটি একটি সম্পূর্ণ এআই ইকোসিস্টেমে কাজ করবে। তো এটা কে করেছে? তামিলনাড়ু রাজ্য সরকার করেছে, এআই পার্ক। পরের প্রশ্ন, কেন্দ্রীয় বাজেটে 2026 অনুযায়ী নতুন আয়কর আইন 2025 এটা কবে থেকে কার্যকর হবে? নতুন আয়কর আইন 2025 এটা 1 এপ্রিল 2026 থেকে অলরেডি কার্যকর হয়েছে কেন্দ্রীয় বাজেটে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 1 ফেব্রুয়ারি 2026 ভারতের ইতিহাসে প্রথমবার রবিবারে বাজেট কিন্তু পেশ করা হয়েছে। বাজেট সম্পর্কিত তথ্য তোমাদের এর আগের ক্লাসে দেওয়া হয়েছে, চাইলে অবশ্যই দেখে নেবে তোমরা, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। 2026 সালে বাজেটের মোট যে আকার ছিল সেটা 53,47,315 কোটি টাকা। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে বিশ্ব আর্দ্রভূমি দিবস এটা 2026-এ কবে পালন করা হচ্ছে? তো এটা কিন্তু অলরেডি হয়েছে 2 ফেব্রুয়ারি আমরা বিশ্ব জলভূমি দিবস কিন্তু পালন করি, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে। 2026-এ এর থিম কী ছিল? তার আগে তোমাদের বলে রাখি, টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এই নামে আমাদের অ্যাপও রয়েছে, অবশ্যই সকলে ইনস্টল করে নেবে, কারণ সেখানে কিন্তু ক্লাসের পিডিএফ শেয়ার করা হয়ে থাকে। আর অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে, কারণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা কিন্তু জানতে পারবে, সেটা যে কোনো। আমাদের WBSSCরও কিন্তু খুব শীঘ্রই স্কোর কার্ড দেখানো হতে পারে, ঠিক আছে, তার জন্য কিন্তু অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকবে। 2026 সালে যার থিম ছিল ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে, এর থিমটা কী ছিল? আর্দ্রভূমি এবং ঐতিহ্যগত জ্ঞান এবং সাংস্কৃতিক ঐতিহ্যের উদযাপন। তো
তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মার্চ 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দেখতে পাচ্ছ। এখানে আমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এখনও পর্যন্ত বেস্ট কন্টেন্ট প্রোভাইড করছি তোমাদেরকে। যেরকম 2026-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কমপ্লিটলি অ্যাভেলেবেল রয়েছে আমাদের অ্যাপে অল ইন্ডিয়া র্যাঙ্কার্সে। তোমরা চাইলে সেখানে ডেমো পিডিএফ এবং ডিটেলস তথ্য ওখান থেকে দেখতে পারো। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যেটা 20 টাকা ছিল, তোমাদের সকলের জন্য সেটা 13 টাকা করে দেওয়া হয়েছে, কারণ সকলে এটা প্রিন্টও করে, প্রিন্ট করতেও অনেক টাকা খরচ হয়ে যায়। তার জন্য সকলের কথা মাথায় রেখে 13 টাকা প্রতি মাস হিসাবে তোমরা পেয়ে যাবে যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। 2025-এর কমপ্লিট জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে। যেটা 199 টাকা ছিল সেটা কিন্তু তোমরা 100 টাকার মধ্যে পেয়ে যাবে। এটা সকলের জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। আর এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বেস্ট কন্টেন্ট আমরা এখনও পর্যন্ত প্রোভাইড করি। প্রতি মাসে তোমরা 400 থেকে 450 কাছাকাছি প্রশ্নোত্তর পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সের, যেগুলো কিন্তু এসএসসি এবং রেলকে ফোকাস করে তৈরি করা হয়, যেগুলো প্রিলিমস এবং তার সাথে সাথে মেন্সের জন্য একত্রে ফোকাস করা হয় কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। সামনে যারা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য বলে রাখি সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, ফালতু এদিক ওদিক পড়ে লাভ নেই। আমি যেটা বলছি ভালো করে শোনো, চাইলে প্রিভিয়াস ইয়ারটা ঘেটে একটু তোমরা ভেরিফাই করে নিতে পারো। 2025-এর প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেখবে, 2026-এর গ্র্যাজুয়েট লেভেলের প্রশ্নপত্র দেখবে, অনেক প্রশ্ন 50%-এর ওপর প্রশ্ন তোমরা জিকে কোশ্চেনে মিল পাবে। শুধু জিকে না, ম্যাথ জিআইতেও তোমরা প্রায় 80%-এর ওপর ম্যাথ জিআইতে তোমরা কমন পাবে। হ্যাঁ, সেম কোশ্চেন। ঠিক সেরকম 2026-এ সম্প্রতি হয়ে যাওয়া গ্র্যাজুয়েট লেভেলের প্রশ্নপত্র তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও, আমি গ্যারান্টি দিতে পারি 2026-এর যে আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম দিতে যাচ্ছ সেখানে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কিন্তু ভালো করে আসতে পারবে। এই গ্র্যাজুয়েট থেকেই কিন্তু তোমরা কমন পাবে অনেক প্রশ্ন। এমন অনেক প্রশ্ন তোমরা দেখতে পাবে, কোনো শিফটে সেটা বেশিও হতে পারে, কোনো শিফটে সেটা কমও হতে পারে, বাট কমন কিন্তু পাবে, এটা কিন্তু বলা যায়। 2026-এর এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের টোটালটা তোমরা পড়ে যাবে, যেগুলো আমাদের অ্যাপে দেওয়া রয়েছে। 2026-এ দেওয়া রয়েছে, 2025-এ প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে, 2020-21-এরও প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র এনটিপিসির সব কিন্তু দেওয়া রয়েছে অ্যাপের মধ্যে। এছাড়া যদি বলা হয় যে সংবিধান অনেকের সমস্যা রয়েছে, সংবিধান সমস্যা দূর করার জন্যই তোমাদেরকে এই পিডিএফটা দেখানো হচ্ছে। 81টা পেজের মধ্যে কমপ্লিট করে রেখেছি আমি নিজে তৈরি করে দিয়েছি এটা। এখানে কিন্তু সংবিধানের গুরুত্বপূর্ণ একদম তোমাদের যে পার্ট রয়েছে, শিডিউল রয়েছে, আমাদের আর্টিকেলগুলো রয়েছে, লাস্টের দিকে সংবিধান সংশোধনী রয়েছে, শেষের দিকে প্রশ্ন উত্তর রয়েছে, প্রতিটা প্রশ্নের সাথে আবার অতিরিক্ত তথ্য দেওয়া রয়েছে। আবার কি চাই, এই টোটাল পিডিএফটা যদি তোমরা 5 থেকে 6 বার পড়ে ফেলতে পারো, এসএসসি, জিডি, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট ভালোভাবে তোমরা ক্র্যাক করতে পারবে, এটুকু বিশ্বাস রাখি। অবশ্যই তোমরা পড়ে যাও, ভালো করে পড়ো, তারপর তোমরা বুঝতে পারবে পিডিএফের মধ্যে কী কী দেওয়া রয়েছে। সমস্ত পিডিএফের ডেমো পিডিএফ অলরেডি অ্যাপের মধ্যে সমস্ত তথ্য দেওয়া রয়েছে। আগে সেগুলো তোমরা ভালো করে দেখবে। দেখার পর তোমাদের যদি মনে হয় ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য এবং এগুলো পড়লে আমরা পরীক্ষায় ক্র্যাক করতে পারবো, তাহলে কিন্তু তোমরা এটা নিতে পারো। প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেখবে আর এই প্রশ্ন উত্তরগুলো মেলাবে, তাহলেই বুঝতে পারবে। যে সমস্ত পিডিএফ তোমাদের এখানে দেখানো হলো, সমস্ত তথ্য তোমরা এই আমাদের অ্যাপের পেইড পিডিএফ সেকশানে সব তথ্য দেখতে পাবে। এছাড়া যখনই তোমরা যে কোনো পিডিএফ পারচেস করবে, তখন তোমরা নিচের দিকে মাই কোর্স সেকশানে তোমাদের পিডিএফ তোমরা পেয়ে যাবে এবং পেমেন্ট করার সময় টেস্ট পাস অপশানটাকে অফ করে রাখবে। এখানে নিচে দেখতে পাচ্ছ ফ্রি পিডিএফের মধ্যে তোমরা ক্লাসের সমস্ত ফ্রি পিডিএফ কিন্তু দেখতে পাবে, যেমন আজকের ক্লাসের পিডিএফও তোমরা এখানেই পেয়ে যাবে। এছাড়া এসএসসি জিডি কনস্টেবলের জন্য তোমরা দেখতে পাচ্ছ 2024-25-এ প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র জিকে অ্যাভেলেবেল রয়েছে, এনটিপিসি রয়েছে, তার পরবর্তী যেগুলো দেখতে পাচ্ছ সবই এনটিপিসি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র এবং স্ট্যাটিক জিকে, ভারতের ইতিহাস, সংবিধান এগুলো কিন্তু কমপ্লিট দেওয়া রয়েছে। তোমাদের যাদের প্রয়োজন রয়েছে দেখতে পারো। সম্প্রতি আমাদের রেলওয়ে গ্রুপ ডিতে যে সায়েন্স এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো কিন্তু আপডেট করে রেখেছি এখানে, কারণ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে এই বছরের এক্সামের জন্য বিশেষ করে। আর যারা রেলওয়ে গ্রুপ ডি দিচ্ছ তাদের জন্য সায়েন্সটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট হবে। যার যেটা প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা নিয়ে নেবে। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তো 13 টাকা রয়েছে, বলেই দিয়েছি। পরবর্তী প্রশ্ন রয়েছে, সুপ্রিম কোর্ট কোন অনুচ্ছেদের অধীনে ঋতুস্রাবজনিত স্বাস্থ্য এর অধিকারকে মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করেছে? অবশ্যই এটা কিন্তু আমাদের একটা লাইফেরই একটা পার্ট, তার জন্য কিন্তু অবশ্যই এটা 21 নম্বর আর্টিকেলের অধীনে সুপ্রিম কোর্ট কিন্তু এটাকে আমাদের মৌলিক অধিকার বলে গণ্য করেছে, যেটা 21 নম্বর আর্টিকেলের মধ্যে কিন্তু পড়ছে। ইম্পর্টেন্ট কিন্তু এটা। পরবর্তী আমরা দেখব সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে কিন্তু এটাকে ফেলেছে, এই আওতায় রাখা হয়েছে, যেটা একটা মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে অফিসিয়ালভাবে সুপ্রিম কোর্টের তরফ থেকে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রসংঘের পর্যটন সংস্থা কোনটা? WTO, যেটা কিন্তু রয়েছে, এর প্রথম মহিলা মহাসচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে শেখা আল নেওয়াইস, তিনি কিন্তু এখানে নিযুক্ত হয়েছেন
প্রথম মহিলা মহাসচিব হিসাবে রাষ্ট্রসংঘের পর্যটন সংস্থায়? তিনি সংযুক্ত আরব আমিরশাহীর নাগরিক। ইউএনডব্লিউটিওর 19 নভেম্বর 1975 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর স্পেনের মাদ্রিদে অবস্থান করছে। আর অবশ্যই জেনে রাখবে ভারত কিন্তু এর সদস্য হয়েছে 1975 সালে। পরের প্রশ্ন, বিশ্ব অ্যাথলেটিক্স পুরস্কার 2025-এর বর্ষসেরা পুরুষ অ্যাথলেটিক্স হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে মন্ডো ডুপ্ল্যান্টিস, অপশান নাম্বার সি। তিনি বিশ্ব অ্যাথলেটিক্স পুরস্কার 2025-এর বর্ষসেরা পুরুষ অ্যাথলেটিক্স হিসাবে এখানে নিযুক্ত হয়েছেন বা এখানে নির্বাচিত হয়েছেন। পরের প্রশ্ন, আচ্ছা এখানে দেখবে মন্ডো ডুপ্ল্যান্টিস সুইডেনের একজন পোল ভোল্টার এবং বর্ষসেরা মহিলা অ্যাথলেটই হয়েছেন সিডনি ম্যাকলফলিন এবং রাইজিং স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন চ্যাং চায়া এবং এডমন্ড সেরেমে। পরবর্তী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে এটা, ঠিক আছে। 2025 সালে ডিসেম্বরে নাসার 15তম প্রশাসক এবং প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন কে? তো নাসার 15তম প্রশাসক এবং প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন জ্যারেড আইজ্যাক ম্যান, অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। পরবর্তী আমরা দেখব এই সম্পর্কিত তথ্য। নাসা হলো আমেরিকান গবেষণা সংস্থা, আমরা সকলেই জানি, যা 1958 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে, আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা, এবং এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার অবস্থান করছে ওয়াশিংটন ডিসি, ইউএসএতে। এবং এই যে আমাদের নাসা রয়েছে তার যে মোটো, সেই মোটো হচ্ছে সবার উপকারের জন্য। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে দেশের প্রথম প্রকৃতি বিষয়ক এয়ারপোর্ট টার্মিনাল উদ্বোধন করেছেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা আসামের গুয়াহাটিতে উদ্বোধন করেছেন তিনি। নেক্সট কোশ্চেন, দ্বিপাক্ষিক বিমান মহড়া এভিয়া ইন্দ্র 2025 ভারত এবং কোন দেশের সাথে এটি অনুষ্ঠিত হয়েছে? তো এটি কিন্তু আমাদের একটা দ্বিপাক্ষিক মহড়া রয়েছে যেটা এভিয়া ইন্দ্র 2025, যেটা ভারত এবং রাশিয়ার সাথে হয়েছে। অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ এই সমস্ত মিলিটারি যে সমস্ত আমাদের মহড়াগুলো হয়ে থাকে, সামরিক মহড়া, সেগুলো কিন্তু পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। এই মহড়ায় তেজস, SU-30 এবং MKI এছাড়া IL-78 এর মতো আধুনিক বিমান এবং হেলিকপ্টার এখানে ব্যবহার করা হয়েছে এই ধরনের মহড়ায়। অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের ডেসক্রিপশান বক্সে দেখতে পাবে আমাদের অ্যাপের লিঙ্ক, সকলে ডাউনলোড করবে। আর সেখানে ফ্রি পিডিএফ সেকশানে দেখতে পাবে 5 ইয়ার প্ল্যানের কমপ্লিট যে পিডিএফ, সেটা কিন্তু শেয়ার করা রয়েছে। সেটাকে ম্যাক্সিমাম যতবার তোমরা রিভিশন দিতে পারবে সেটাই ভালো হবে, কারণ এসএসসি জিডিতে 1 থেকে 2 নম্বর প্রশ্ন এবং এনটিপিসিতে, এসএসসি জিডি এবং এনটিপিসিতে তোমরা 1 থেকে 2 নম্বর প্রশ্ন এখান থেকে ডাইরেক্ট কমন কিন্তু পেয়ে যাবে। পরের প্রশ্ন রয়েছে, পর্যটন কেন্দ্রগুলিতে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণের জন্য কোন রাজ্য সরকার গ্রিন ডিপোজিট যোজনা এটা শুরু করেছে? তো এটি শুরু করা হয়েছে মেঘালয় রাজ্য সরকারের তরফ থেকে, অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার হবে। মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন? কনরাড সাংমা, এবং রাজধানী কী রয়েছে? শিলং। তো মেঘালয় রাজ্য সরকার কিন্তু এটি শুরু করেছে। মহাকাশে যাওয়া বিশ্বের প্রথম হুইল চেয়ার ব্যবহারকারী ব্যক্তি কে রয়েছেন? অপশান অনুসারে রাইট অ্যান্সার মিটি বেন্টহাউস, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। এই যে মিটি বেন্টহাউস ইউরোপিয়ান মহাকাশ সংস্থা, যেটাকে আমরা ইএসএ বলে থাকি, একজন ইঞ্জিনিয়ার, এবং তিনি জেফ বেজোসের কোম্পানির ব্লু অরিজিনের নিউ শেপার্ড NS-37 মিশনে মহাকাশে পাড়ি দিয়েছেন। অবশ্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট, তার জন্য সকলে কিন্তু এটা অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা 2025 মহিলা ডাবলস খেতাব কোন জুটি জিতেছে, অর্থাৎ ডাবলসে জিতেছেন কে কে? অপশান অনুযায়ী রাইট অ্যান্সার হয়ে যাবে তিসা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ। এনারা দুজনেই কিন্তু এইটি ডাবলসে জিতেছেন কোনটা? সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা 2025। এই টুর্নামেন্টের 14তম সংস্করণটি, যেটা উত্তরপ্রদেশের লখনৌতে অনুষ্ঠিত হয়েছে, এবং পুরুষদের সিঙ্গেলসে জিতেছেন কে? জেন্স যে গুনাওয়ান, যিনি হংকং থেকে বিলং করছেন, এবং মহিলাদের সিঙ্গেলসে জিতেছেন হিনা আকেচি ফ্রম জাপান। পরের প্রশ্ন রয়েছে, 56তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে ভূষিত হয়েছেন? লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, অপশান নাম্বার সি। এই যে উৎসবটি, এটি হয়েছিল গোয়ার কোথায়? পানাজিতে। গোয়ার পানাজিতে হয়েছিল। এখানে সেরা চলচ্চিত্রের জন্য গোল্ডেন পিকক পুরস্কার জিতেছেন ভিয়েতনামের ছবি স্কিন অফ ইয়ুথ। ইম্পর্টেন্ট রয়েছে এটা। পরবর্তী প্রশ্ন রয়েছে, নীতি আয়োগ কোন সংস্থার সাথে পুষ্টি ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের জন্য একটি লেটার অফ ইন্টেন্ট LOI এটি স্বাক্ষর করেছেন?
তো এটা কে কে স্বাক্ষর করেছেন নীতি আয়োগের সাথে? এটা কিন্তু অবশ্যই যে কোন সংস্থা সেটাই আমার জানতে চেয়েছে, কোন সংস্থা? ইউনিসেফ ইন্ডিয়া, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী আমরা দেখব এর লক্ষ্য কী রয়েছে। ভারতের পিছিয়ে থাকা যে সমস্ত জেলাগুলিতে মা এবং শিশুর স্বাস্থ্যের উন্নতি করা, এবং নীতি আয়োগ 2015 সালে 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে, সেটা আমরা আগেই জানি। এবং এর যে পিএম রয়েছেন, পিএম কিন্তু এর চেয়ারম্যান কিন্তু হয়ে থাকেন নীতি আয়োগের। পরবর্তী প্রশ্ন রয়েছে, অবশ্যই 5 ইয়ার প্ল্যানটা তোমরা পড়বে, সেখানে নীতি আয়োগ সম্পর্কিত ধারণা কিন্তু দেওয়া রয়েছে। ভারতের প্রথম জাতীয় প্রবাল প্রাচীর গবেষণা কেন্দ্র, যেটা ন্যাশনাল কোরাল রিফ রিসার্চ সেন্টার, এটা কোথায় তৈরি করা হবে? তো এটি কিন্তু তৈরি করা হবে দক্ষিণ আন্দামানে, অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার হবে। এটি এই যে দক্ষিণ আন্দামানের যে চিরিয়া টাপুতে 100 কোটি টাকা ব্যয়ে এটি তৈরি করা হচ্ছে, ঠিক আছে? 120 কোটি টাকা ব্যয়ে এটা কিন্তু তৈরি করা হচ্ছে। এটি দেশের প্রবাল প্রাচীর গবেষণার নোডাল এজেন্সি হিসাবে কিন্তু কাজ করবে। পরবর্তী প্রশ্ন, দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার প্রস্তুতির সহায়তার জন্য কোন রাজ্য সরকার প্রেরণা যোজনা এটি শুরু করেছেন? তো এটি শুরু করেছেন আসাম গভর্নমেন্ট। এই যে যোজনা রয়েছে, এই যোজনার অধীনে ছাত্রছাত্রীদের পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রতি মাসে 300 টাকা করে পড়াশোনার সামগ্রী এবং পুষ্টিকর খাবারের জন্য এটাকে কিন্তু প্রদান করা হবে আসাম গভর্নমেন্টের তরফ থেকে। পরবর্তী প্রশ্ন, সুলতান আজলান শাহ হকি কাপ 2025-এর খেতাব কোন দেশ জয়লাভ করেছে? সুলতান আজলান শাহ হকি কাপ 2025-এর খেতাব জয়লাভ করেছে বেলজিয়াম। কাকে হারিয়ে এটা জিতেছে? ফাইনালে ভারতকে হারিয়ে বেলজিয়াম এই খেতাবটাই জয়লাভ করেছে, এবং মালয়েশিয়ার ইউপোতে 31তম সংস্করণটি এটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। পরের প্রশ্ন, নতুন ভূমিকম্প জোন মানচিত্রে নবনির্মিত জোন 6 এখানে কোন অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে? এখানে যে অঞ্চলটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে জোন 6-এ, সেটা সম্পূর্ণ হিমালয়ের উপর যে প্রেশার রয়েছে, চাপ রয়েছে, সেই অঞ্চলটি, অর্থাৎ হিমালয়ে যে অঞ্চলটা রয়েছে সেখানে। ভারতীয় মানব ব্যুরো প্রথমবারের মতো এই নতুন জোনটি তৈরি করেছে, যেখানে সমগ্র হিমালয় অঞ্চলকে রাখা হয়েছে। অস্ট্রেলিয়ান ওপেন 2026 মহিলা সিঙ্গলসের খেতাব জয়লাভ করেছেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এলেনা রাইবাকিনা। এটা আগেও বলেছিলাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। 2026-এ অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা সিঙ্গলসে তিনি জিতেছেন। কাজাখস্তানের এলেনা রাইবাকিনা ফাইনালে অ্যারিনা সাবালাঙ্কাকে হারিয়ে এই খেতাব কিন্তু অর্জন করেছেন। আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপ 2025-এর খেতাব কোন দেশ জয়লাভ করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ভারত। ইন্ডিয়া কিন্তু জয়লাভ করেছে আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপ 2025-এর খেতাবটি। ভারত প্রথমবারের মতো এই খেতাব জয়লাভ করেছে, এবং প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন দীপ্তি শর্মা। ইম্পর্টেন্ট। ভারতীয় দলের অধিনায়ক ছিলেন কে? হরমনপ্রীত কৌর। ইম্পর্টেন্ট রয়েছে এটাও। নেক্সট, দ্বিপাক্ষিক সামরিক মহড়া মিত্র শক্তি 2025 কোন দুটি দেশের মধ্যে এটি অনুষ্ঠিত হয়েছে? ভারত এবং শ্রীলঙ্কা। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে মিত্র শক্তি 2025 এটা প্রায় কিন্তু আমরা দেখি, অর্থাৎ মিত্র শক্তি 2025 বললেই ভারত এবং শ্রীলঙ্কা আমাদের রাইট অ্যান্সার হবে। এই মহড়াটি ছিল এবছরে কততম? 11তম সংস্করণ ছিল, এবং এটি কর্ণাটকের বেলগামিতে এটি আয়োজিত হয়েছে। পরেরটা, ভারতের প্রথম নদীভিত্তিক আলোকস্তম্ভ লাইট হাউস এটা কোন নদীর ওপর তৈরি করা হয়েছে? যেটি তৈরি করা হয়েছে ব্রহ্মপুত্র নদীর ওপর। নেক্সট, স্বাস্থ্য পরিষেবার সহজ অ্যাক্সেস প্রদানের জন্য কোন রাজ্য মি হেলথ মোবাইল অ্যাপ লঞ্চ করেছে? এটি কেরালা রাজ্য সরকার। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার হবে। আমেরিকা মহাদেশের প্রথম দেশ কোনটি যাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কুষ্ঠরোগ নির্মূল করার জন্য আনুষ্ঠানিকভাবে প্রত্যয়িত করেছে? অবশ্যই এখানে চিলি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ। আর এটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে একটা, কিন্তু প্রথম দেশ যাকে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কুষ্ঠ রোগ নির্মূল করার জন্য আনুষ্ঠানিকভাবে প্রত্যয়িত করেছে, আমেরিকা মহাদেশের প্রথম দেশ এটি, যেটা চিলি। কুষ্ঠরোগ, যা হ্যানসেন রোগ নামেও পরিচিত, তা মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি নামক যে ব্যাকটেরিয়ার কারণে কিন্তু এটি হয়ে থাকে, এবং চিলি বর্তমান রাজধানী রয়েছে সান্তিয়াগো। ইম্পর্ট্যান্ট। নেক্সট, মানব বন্যপ্রাণী সংঘর্ষ কমাতে, অর্থাৎ মানব এবং বন্যপ্রাণীদের মধ্যে সংঘর্ষ কমানোর জন্য কোন রাজ্য হনুমান প্রকল্প শুরু করেছে? হনুমান প্রকল্প শুরু করেছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার। ভারত স্টিল সম্মেলন 2026 আয়োজন করেছে কোন শহরটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে নয়াদিল্লি।
এটি ইস্পাত মন্ত্রক 16 এপ্রিল 2026 এই সম্মেলনে আয়োজন করেছে। যদি ইম্পর্টেন্ট এবং ক্লাসগুলো তোমাদের পরীক্ষার জন্য বা পরীক্ষার প্রস্তুতির জন্য ইম্পর্টেন্ট মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করে রাখবে সকলে। তাহলে তোমাদের এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজগুলি মোটামুটি সপ্তাহে 4টে করে ক্লাস কিন্তু দেওয়ার চেষ্টা করা হবে, যেখানে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। চলো পরের প্রশ্নে আসি। 2026 সালে মার্চ মাসে প্রতিরক্ষা মন্ত্রক কত টাকার চুক্তি স্বাক্ষর করেছে? তো এখানে 5,831 কোটি টাকার যে চুক্তি সেটা কিন্তু স্বাক্ষর করা হয়েছে ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকে। এই চুক্তির মাধ্যমে ভারতের উপকূলরক্ষী বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ড যে টিম রয়েছে তাদের জন্য 6টি উন্নত হালকা হেলিকপ্টার এবং মিসাইল কেনা হবে, যেখানে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড থেকে সেটা কিন্তু বলা হয়েছে। পরের প্রশ্ন, তামিলনাড়ুর প্রথম ডার্ক স্কাই পার্ক এটি কোথায় স্থাপন করা হয়েছে? তো এটি কিন্তু করা হয়েছে তামিলনাড়ুর কোথায়? কল্লি হিলসে। পরের প্রশ্ন, মহাত্মা এ গ্রেট কমিউনিকেটর এই যে বইটি রয়েছে এর লেখক কে রয়েছেন? অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা আগেও দেখেছি এটা। ধীরজ কাকাডিয়া যিনি কিন্তু লেখক রয়েছেন এই বইটির, মহাত্মা এ গ্রেট কমিউনিকেটর। নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য আকাশবাণীর যে অতিরিক্ত মহানির্বাচক রয়েছেন ধীরজ কাকাডিয়ার লেখা এই যে বইটি তিনি কিন্তু এটা প্রকাশ করেছেন। পরের প্রশ্ন রয়েছে, গ্লোবাল মাইন্ড হেলথ রিপোর্ট 2025 অনুযায়ী ভারত কততম স্থানে রয়েছে? ভারত এখানে রয়েছে 60 পজিশনে, 60তম স্থানে রয়েছে ভারত। বিশ্বের সবচেয়ে বড় পতঙ্গ অ্যাটলাস মথ এটি ভারতের কোন রাজ্যে দেখা গেছে? এটি কর্ণাটকে দেখা গেছে। এটা তার বিশাল ডানার জন্য বিশেষ করে বিখ্যাত। নেক্সট, 16 বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা প্রথম দক্ষিণ পূর্ব এশীয় দেশ হিসাবে কোনটি? অবশ্যই ইন্দোনেশিয়া, অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। যেখানে 16 বছরের নিচে যে সমস্ত বয়সী শিশুরা রয়েছে তাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার কথা বলা হয়েছে। ইন্দোনেশিয়ার নতুন রাজধানীটা অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু নতুন রাজধানী রয়েছে নুসান্তারা, ঠিক আছে, ইন্দোনেশিয়ার। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক লবণাক্ততা সম্মেলন 3.0 উই কেয়ার 2025 এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটি গোয়াতে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতিও যে জাদুঘর এটা কোথায় উদ্বোধন করা হয়েছে? অর্থাৎ সম্রাট সম্প্রীতি মিউজিয়াম এটা কোথায় উদ্বোধন করা হয়েছে? যেটা গুজরাটের গান্ধীনগরে এটা উদ্বোধন করা হয়েছে। আর এটা কিন্তু যে জৈনদের 24তম তীর্থঙ্কর রয়েছেন মহাবীর জৈন আরাধনা কেন্দ্র হিসাবে এটাকে কিন্তু উপস্থাপন করা হয়েছে। নেক্সট, ইসরো মঙ্গলযান 2 কোন বছরের মধ্যে লঞ্চ করার ঘোষণা করেছে? ইসরো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। 2030 সালের মধ্যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আমাদের ভারতীয় মহাকাশ সংস্থা মঙ্গলযান 2 এটা কিন্তু প্রেরণ করার কথা রয়েছে 2030-এর মধ্যে। তোমরা বলো তো, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে মঙ্গলযান 1 এটা কত সালে প্রেরণ করা হয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটাও, কারণ এটা যেহেতু মঙ্গলযানের সাথে সম্পর্কিত রয়েছে, সুতরাং মঙ্গলযান 1টা কবে প্রেরণ করা হয়েছিল অ্যান্সারটা কমেন্টে কিন্তু চাই। পরে আমরা দেখব এই মিশনে একটি ল্যান্ডার এবং একটি রোভার থাকবে যা প্রথমবারের মতো মঙ্গলে অবতরণের চেষ্টা করবে। এটি মার্ক 3 রকেটের মাধ্যমে এটা উৎক্ষেপণ করা হবে। আমরা এর আগেও দেখেছি GSLV মার্ক 3 সেই সমস্ত রকেটে করে এগুলো উৎক্ষেপণ করা হয়। পরের প্রশ্ন রয়েছে, বিশ্ব বিজ্ঞান দিবস 2025 কবে এটি পালিত হয়েছে? অবশ্যই 10 নভেম্বর, অপশান নাম্বার বি। পরবর্তী প্রশ্ন, ব্রাজিলের নেতৃত্বে ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফ্যাসিলিটি এখানে পর্যবেক্ষক দেশ হিসাবে কে যোগদান করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ভারত কিন্তু যোগদান করেছে, তার জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে একটা। ক্রান্তীয় বন রক্ষার জন্য ব্রাজিল এই উদ্যোগটি শুরু করেছে। নেক্সট, দ্বিতীয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ঐতিহ্যগত চিকিৎসা বিশ্ব শীর্ষ সম্মেলন এটা কিন্তু কোথায় আয়োজন করা হয়েছে? এটা কিন্তু ভারতের নয়াদিল্লিতে আয়োজিত হয়েছে, সম্প্রতি আমরা এটা দেখেছি। নেক্সট, ভারত সরকারের আয়ুষ মন্ত্রক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এটি আয়োজন করেছে। ডিএনএর আবিষ্কারক জেমস ওয়াটসন 2025 সালের নভেম্বরে প্রয়াত হয়েছেন। তাহলে তো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তিনি কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। 1962 সালে তিনি নভেম্বরের দিকে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে একটা পড়ছে, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন 1962 সালে, যিনি হচ্ছেন ডিএনএর আবিষ্কারক জেমস ওয়াটসন। 2025-এর নভেম্বরে তিনি প্রয়াত হয়েছেন। ডিএনএর যে ডবল হেলিক্স যে কাঠামো রয়েছে, ডবল হেলিক্স
পেঁচানো আকৃতি, সেইটার জন্য তিনি কিন্তু এটা আবিষ্কারের জন্য তিনি 1962 সালে চিকিৎসাবিদ্যার নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, আমেরিকা এবং জর্ডান সিরিয়ায় কোন নামে একটি যৌথ সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপারেশন হক আই স্ট্রাইক, অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার, যেখানে আমেরিকা এবং জর্ডান সিরিয়ায় এটি করা হয়েছে যৌথ সামরিক অভিযান। 2025 সালের ডিসেম্বরে এটি কিন্তু করা হয়েছে। পরের প্রশ্ন, ফিফা কন্টিনেন্টাল কাপ 2025 এর খেতাব কোন দল জিতে নিয়েছে? ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ 2025 জিতে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই, অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার হবে। আর এটা কোথায় হয়েছিল? এটা কিন্তু হয়েছিল তোমাদের কাতারে অনুষ্ঠিত হয়েছিল এবং ফাইনালে তারা ফ্লেমিঙ্গোকে হারিয়ে জয়লাভ করেছে কে? অবশ্যই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্যারিস সেন্ট জার্মেই। তো অবশ্যই তোমাদের 50টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর ছিল, যেগুলো তোমরা দেখলে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ক্লাসগুলো পাওয়ার জন্য, এবং খুব শীঘ্রই পরবর্তী ক্লাসগুলো চলে আসবে, যেগুলো তোমাদের বলা হয়েছিল। সেন্সাস থেকে একটা ক্লাস আসার কথা রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট আসার কথা রয়েছে, এবং গুরুত্বপূর্ণ জিডি কনস্টেবলের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ তোমাদের ক্লাস কিন্তু আসবে। এছাড়া সেন্সাস, 5 ইয়ার প্ল্যান, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো সবই কিন্তু এনটিপিসি রেলের জন্য তো বিশেষ করে গুরুত্বপূর্ণ রয়েছে। তো এসএসসি রেলের জন্য আমরা ফোকাস করে যে সমস্ত কন্টেন্টগুলো প্রোভাইড করছি, সেগুলো অবশ্যই তোমরা দেখার চেষ্টা করবে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। আর পিডিএফের যে ফ্রি পিডিএফ ক্লাসের পিডিএফটা, সেটা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটা ডাউনলোড করে রাখবে, ক্লাসের পিডিএফ তোমরা সেখানেই পেয়ে যাবে। এছাড়া অন্যান্য পিডিএফের মধ্যে যেগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো দেখতেই পাচ্ছ, যার যেটা প্রয়োজন রয়েছে তোমরা সেটা নিয়ে নেবে। এনটিপিসির জন্য এগুলো প্রিভিয়াসের প্রশ্নপত্র রয়েছে, এবং রেলের জন্য এগুলো রয়েছে সায়েন্স। এছাড়া সম্প্রতি হয়ে যাওয়া কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে রেলওয়ের। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য 2025-26 অ্যাভেলেবেল রয়েছে, যে প্রাইস কিন্তু মান্থলি 13 টাকা রয়েছে সবার জন্য এটা। এছাড়া এসএসসি জিডি কনস্টেবলের প্রিভিয়াসের প্রশ্নপত্র, জিকে কোশ্চেন কমপ্লিট, ভারতের সংবিধান, ইতিহাস এবং স্ট্যাটিক জিকে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। অ্যাপের মধ্যে ডিটেলস দেওয়া রয়েছে, ওখানেই তোমরা পিডিএফ কিন্তু পেয়ে যাবে পেমেন্টের পর। শুধু টেস্ট পাস অপশানটা অফ করে রাখবে। তো চলো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ধন্যবাদ।